তো নমস্কার বন্ধুরা, এবারে আমরা ডিসকাশন করব প্যাডাগজির অন্য একটা টপিক যার নাম হচ্ছে অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন। তো অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন থেকে টপ 15 কোয়েশ্চন আজকে আমরা ডিসকাস করব খুব কম সময়, সাথে থাকুন। তো আজকের এই ক্লাসটা আপনাদের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, তার কারণ আমি দেখাচ্ছি এখানে যে প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রশ্নগুলো একটা হচ্ছে বাইলিঙ্গুয়াল, এদিকে ইংলিশ আছে এদিকে বাংলা আছে। তো আপনারা বলবেন যে স্যার বাইলিঙ্গুয়াল থাকার কারণটা কি? তো দেখুন, অ্যাসেসমেন্ট এমন একটা টপিক, এই টপিক থেকে আমাদের কিন্তু সিডিপিতেও প্রশ্ন আসে। এই দেখুন, আমি ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। আজকে যে কোয়েশ্চনগুলো ডিসকাশন করব সবগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। এগুলো আপনাদের সিডিপিতেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এবং ল্যাঙ্গুয়েজ এর যে পোরশন, আপনার ল্যাঙ্গুয়েজ 1 বা ল্যাঙ্গুয়েজ 2 যাই হোক না কেন, ইংলিশ থাকুক কিংবা বাংলা থাকুক, এখানেও কিন্তু আপনাদের এই অ্যাসেসমেন্ট টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে। ইভেন আপনার যে ম্যাথ, সোশ্যাল সায়েন্স, এই ক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাসেসমেন্ট টপিক থেকে কিন্তু অলরাউন্ড, আমরা যে প্যাডাগজি পোর্শন যে বলি, অলরাউন্ড প্রত্যেকটা সাবজেক্ট প্যাডাগজি থেকেও কিন্তু এই ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসতে দেখা যায়। প্রশ্ন কি বলেছে? দ্য প্রাইমারি গোল অফ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন ইজ, এটা সিটেট পেপার 1, 15 জানুয়ারি 2022। এখানে আমরা পেপার 1-এরও প্রশ্ন নিয়েছি, পেপার 1-এরও প্রশ্ন আছে, আবার পেপার 2-এরও প্রশ্ন আছে। ঠিক আছে ভাই, কম্বাইন ক্লাস হবে, অতি গুরুত্বপূর্ণ। তো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশনটা কি, অর্থাৎ তার মূল লক্ষ্য কী, প্রাথমিক লক্ষ্য কী? ধারাবাহিক এবং ব্যাপক মূল্যায়নের প্রাথমিক লক্ষ্য কী? একজন লেখকের সঙ্গে শিক্ষার্থীদের পারফরম্যান্সের তুলনা করা, শিক্ষার্থীদের পাঠ্যক্রম এবং শিক্ষাদান পদ্ধতি বুঝতে এবং পরিবর্তন করতে শিশুদের সুযোগ করে দেওয়া, শিক্ষার্থীদের পারফরম্যান্স অনুযায়ী তাদের র্যাঙ্ক নির্ধারণ করা, নির্দিষ্ট বিষয়ের শিক্ষার্থীকে পাস কিংবা ফেল ঘোষণা করা। তো আমি জানি আপনারা এতক্ষণ এই প্রশ্নের কারেক্ট আনসার দিয়ে দিয়েছেন হয়তো। তো আমি জানি এই প্রশ্নের সঠিক আনসার দিয়ে দিয়েছেন। দেখুন, আমরা প্রথমে কি করি, এখানে দেখুন যেখানে দেওয়া হচ্ছে কম্পেয়ার, আমরা কি করব না, একজন স্টুডেন্টকে অন্যজন স্টুডেন্টের সঙ্গে কিংবা লেখকের সঙ্গে আমরা কি করব না, তুলনা করব না। কেন তুলনা করব? আর ব্যাপক মূল্যায়ন মানে কি? মূল্যায়ন মানে এভালুয়েশন বা অ্যাসেসমেন্ট। তো অ্যাসেসমেন্ট মানে কি তুলনা করা? সেটা মোটেই না, কারণ লেখক তো অনেক ভালো পারবেনই, তো লেখকের সঙ্গে ছাত্রের কি তুলনা হতে পারে? পারফরমেন্স অনুসারে তাদের র্যাঙ্ক দেওয়া, র্যাঙ্কটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, অ্যাসাইন র্যাঙ্ক, র্যাঙ্কটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আমরা কখনো ছাত্ররা র্যাঙ্ক দেই না। এবং পরীক্ষায় পাস অথবা ফেল আমরা করাই না, পরীক্ষায় পাস ফেল আমরা করাই না, এটা নেগেটিভ ওয়ার্ড। র্যাঙ্কও দেওয়া যায় না, তুলনাও করা যায় না। তো 3টা অপশন নেগেটিভ পেলাম, তার মানে অপশন নম্বর 2 ইজ দ্য রাইট অ্যান্সার। টু অ্যাসেস চিলড্রেন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মডিফাই দ্য কারিকুলাম অ্যান্ড প্যাডাগজি ফর স্টুডেন্ট, তাদের পাঠ্যক্রম এবং শিক্ষাদান পদ্ধতিটা বুঝতে এবং পরিবর্তন করতে শিশুদের সুযোগ দেয়। অর্থাৎ এই পাঠ্যক্রমে যদি শিশুটা অনেক কষ্ট পায় বা এই শিক্ষাদান পদ্ধতিতে যদি শিশুটা বুঝতে অসুবিধা হয়, তবে আমরা পরবর্তী সময়ে মূল্যায়নটা করার পরে আমরা পরবর্তী সময়ে যাতে তার শিক্ষাদান পদ্ধতি পরিবর্তন করে তাদেরকে বোঝাই, সে যেন বুঝতে পারে, এই সুযোগ সুবিধা যেন শিশুকে করে দেওয়া হয়। তো কারেক্ট আনসার অপশন নাম্বার খ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, এবার দেখুন, ধারাবাহিক এবং ব্যাপক মূল্যায়নের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত থাকে? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন এন্টেলস হুইচ অফ দিস? এটাও পেপার 1-এর প্রশ্ন, 22 ডিসেম্বর 2021 প্রশ্নটা এসেছিল। হ্যাঁ, 1 নম্বর দেখুন, মূল্যায়নের পরিমিতি এবং সরঞ্জামগুলির উপর পরিকল্পনা। ঠিক আছে, মূল্যায়নের যে সকল জিনিস আছে, প্যারামিটার আছে বা মূল্যায়ন কী করে করতে হবে, তার টুলস সেইগুলা করতে হবে। শিক্ষক কর্তৃক সূক্ষ্ম রেকর্ড রাখা, আমরা একটা ছোট রেকর্ড রাখতে পারি পোর্টফোলিওর মাধ্যমে, বা অ্যানেকডোটাল রেকর্ড আছে, পোর্টফোলিও আছে, আমরা কি করতে পারি, রেকর্ড রাখতে পারি যে আমরা যে মূল্যায়ন করছি শিশুটা কতটুকু অগ্রসর হচ্ছে কিনা না অগ্রসর হচ্ছে না, এইগুলো আমরা একটা নিশ্চয় রেকর্ড রাখতে পারি। শিশুদের পর্যায়ক্রমিক পরীক্ষা এবং র্যাঙ্কিং, এখানে দেখুন পরীক্ষা শব্দটাও নেগেটিভ এবং র্যাঙ্কিং শব্দটাও নেগেটিভ। একটু আগে যে বললাম, শিশুদেরকে র্যাঙ্ক দেওয়া, গ্রেড দেওয়া, পরীক্ষা নেওয়া, পাস করিয়ে দেওয়া, ফেল করিয়ে দেওয়া, তার ভবিষ্যতে সে যেন কম্পিটিটিভ এক্সামে পাস করতে পারে তার জন্য তাকে শিক্ষা দান করা, এই অপশনগুলো যেখানেই দেখবে এটা নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে,
শিক্ষণ প্রক্রিয়ার সাথে একীকরণ, ইয়েস, ইন্টিগ্রেশন করতে হবে টিচিং লার্নিং প্রসেসের সঙ্গে। তো 1 2 4, তো 1 2 4 অপশন নম্বর এতে দেওয়া আছে। তো অপশন নম্বর 1 ইজ দ্য রাইট আনসার। তো একদম দেখুন, একদম মানে লেটেস্ট কোয়েশনগুলো নিয়েছি পেপার 1-এর 28 ডিসেম্বর 2021 প্রশ্ন। একটু পর আমরা পেপার 2-তে যাব। একজন শিক্ষক সারা বছর ধরে শিশুদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। যখন তারা শেখার কার্যকলাপে নিযুক্ত থাকে, তাদের কাজের নমুনা তিনি সংকলন করেন এবং পৃথক শিশুদের একটি পর্যবেক্ষণ ডায়েরি সংরক্ষণ করেন। অর্থাৎ প্রত্যেক শিশুদের আলাদা আলাদা তিনি কী করেন, ডায়েরি রাখেন, ডায়েরিতে তিনি সংরক্ষণ করে রাখেন। এই ধরনের মূল্যায়নকে কি বলা হয়? সারা বছর ধরে নিবিড়ভাবে তিনি পর্যবেক্ষণ করছেন এবং যখন তারা শেখার কার্যকলাপে নিযুক্ত হবে তখন তাদের কাজের নমুনা সংরক্ষণ করলেন, পৃথক শিশুদের জন্য আলাদা আলাদা করে পর্যবেক্ষণ ডায়েরি বানালেন। তো সারা বছর ধরে তিনি করছেন, তার মানে কি তিনি কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছেন। তো কন্টিনিউয়াস মানে ধারাবাহিক এবং ব্যাপক। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইজ দ্য রাইট আনসার। সিসিই বলে একটা কনসেপ্টের ক্লাস দিয়েছি আমি, সিসি কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ এভলিউশন। তো এই ক্লাসে আপনারা সম্পূর্ণ ডিটেলস কনসেপ্ট আপনারা এখানে পেয়ে যাবেন। যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নিন। এই দেখুন পেপার 2-এ প্রশ্ন। কি প্রশ্ন এসেছিল পেপার 2-তে? 2022-21 জানুয়ারি, অর্থাৎ অনলাইন যে কোয়েশ্চেন পেপার ছিল, এই পেপারে পেপার 2-তে কী প্রশ্ন এসেছিল এই অ্যাসেসমেন্ট টপিক থেকে। ফর দ্য পারপাস অফ কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট এ টিচার শুড, ব্যাপক মূল্যায়নের উদ্দেশ্যে একজন শিক্ষকের কি করা উচিত? অর্থাৎ কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে একজন শিক্ষকের কি করা উচিত? কোয়েশ্চেন নম্বর 4, কারেক্ট আনসার কী হবে? কুইজে সঠিক উত্তরের উপর ভিত্তি করে নম্বর বিবেচনা করা। শিশুদেরকে আমরা নম্বর দেই না, নম্বর বিভাজিত করি না, মার্কস প্রদান করা হয় না। শুধুমাত্র শিশুদের করা ভুলগুলি বিবেচনা করা, শুধুমাত্র বা অনলি প্যাডাগজির যেখানে থাকবে সেটা হবে নেগেটিভ ওয়ার্ড। শিশুদের স্কোর দেব না, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ডগুলি জানবেন। শিক্ষার্থীদের জন্য ফলাফলের পাশাপাশি শেখার প্রক্রিয়া বিবেচনা করা। আচ্ছা যাই হোক, দেখি সকল শিক্ষার্থীর ক্ষেত্রে মানসম্মত পরীক্ষা মানে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট বা মানসম্মত পরীক্ষা, পরীক্ষার শব্দটি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, আর মানসম্মত পরীক্ষা তো কখনই হচ্ছে না। তো অপশন নাম্বার 4ও ক্যান্সেল। তো অপশন নাম্বার 3 হয়ে যাবে কারেক্ট আনসার। দেখুন হালুয়া কোয়েশন, পেপার 1 থেকে পেপার 2 এর কোয়েশন কিন্তু সোজা এসেছে, অনেক সোজা। এখানে দেখুন কিচ্ছু করার নেই, নম্বর ছাত্রদের দেই না, এটা কাটলাম। শুধুমাত্র আমরা কাটলাম শুধুমাত্র প্যাডাগজি নেগেটিভ ওয়ার্ড, পরীক্ষার শব্দটা নেগেটিভ ওয়ার্ড কাটলাম, আলটিমেটলি কাটলাম, কারেক্ট আনসার 3 চলে আসলো। হালুয়া কোয়েশন ভাই, হালুয়া। আগন্তুক সিটেট পরীক্ষা মাথায় রেখে সহজগুরুর তরফ থেকে আপনাদের জন্য সবচেয়ে কম মূল্যে বেশ কয়েকটি অফার বলতে পারেন আপনাদের জন্য নিয়ে এসেছি। তো দেরি না করে এগুলো খুব তাড়াতাড়ি দেখে নিন এবং সর্বশেষ যে অফারটি আপনাদের জন্য রয়েছে এটা অতি গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য যথেষ্ট বেনিফিট হতে চলেছে। একদম কম মূল্যে আপনারা কি পাচ্ছেন একবার ঝলক আপনারা খুব তাড়াতাড়ি জিনিসগুলো একবার দেখে নিতে। চলুন আমরা প্রথম স্লাইড দেখে নেই। তো প্রথম গিফট আপনাদের জন্য খুলছে, জাস্ট এই দেখুন খুলছে। প্রথম গিফট আপনাদের জন্য রয়েছে, এই দেখতে পাচ্ছেন প্রথম গিফট। তো প্রথম গিফটে আপনারা পাবেন ডেইলি ক্লাস। ইউটিউবে আপনারা সহজগুরুর তরফ থেকে প্রতিদিন ক্লাস পাবেন। প্রত্যেক দিন আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন ক্লাস পাবেন বাংলা ভাষার। আপনাদের পুরো সিলেবাস কভার করে এখানে দেওয়া হবে, প্রত্যেক দিন ফ্রি ক্লাস। ইউটিউবে আপনারা ফ্রি ক্লাস পাবেন। চলুন এবার আমরা দেখে নেই যে 2 নম্বর অফারটি কী রয়েছে। তো 2 নম্বর আপনারা এখন দেখতে পাচ্ছেন 2 নম্বরে আপনাদের কি রয়েছে, এবার আমরা দেখিয়ে দিই। 2 নম্বর খুলজা খুলজা 2 নম্বর, ইয়েস। তো 2 নম্বরে আপনারা এবারে দেখতে পাচ্ছেন যে প্রতিজ্ঞা ব্যাচ, আমাদের একটা ব্যাচ লঞ্চ করেছি, আমাদের প্রতিজ্ঞা ব্যাচ। এই প্রতিজ্ঞা ব্যাচে আপনারা কি পাবেন? বাংলা ভাষার পেপার 1 পেপার 2 এর সম্পূর্ণ কোর্স, একদম ফুল কোর্স, যা যা লাগে, যেমন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস, আমাদের কাছে অনেকগুলো ইবুক আছে, ইবুক, তারপর 50টার বেশি মক টেস্ট, 50টা প্র্যাকটিস সেটগুলো অলরেডি আপলোড হয়ে গেছে, ডাউট সেশন রয়েছে, এই ধরনের অনেকগুলো ক্লাস কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, পিডিএফ অনেকগুলো আপলোড হয়ে গেছে, আপনারা দেখে নিতে পারবেন। তো এবার আমরা দেখে নিই আমাদের 3 নম্বরে কি রয়েছে।
তো ৩ নম্বর অফারটি আপনারা দেখতে পাচ্ছেন। ৩ নম্বর অফারটি এবারে আপনাদের সামনে খুলে আসবে। দেখে নিই ৩ নম্বরে কী রয়েছে। এবার ৩ নম্বরে রয়েছে 50+ মক টেস্ট। আপনারা এখানে 50+ মক টেস্ট দিতে পারবেন মাত্র 199 পে করে। এখানে বাংলা ভাষার পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2কে কভার করে 50+ মক টেস্ট আপনাদের জন্য ডিজাইন করা হয়েছে। আপনারা এখান থেকে দিতে পারবেন। তো এবার ৪ নম্বরে কী দিচ্ছে আমরা দেখে নিই। একটা অফার দিতে চাই। এটা হচ্ছে বাংলা ভাষার পেপার 1 এবং পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 যাই আপনাদের হোক না কেন, এখানে 100+ পিডিএফ সঙ্গে 12 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনারা একসঙ্গে পেয়ে যাবেন। সঙ্গে আমরা বাংলা ভাষার জন্য আরও ইবুক বানিয়েছি। আপনাদের প্যাডাগজি এবং গ্রামারের ইবুক আমাদের কাছে রয়েছে। এই সবগুলো আপনারা একসঙ্গে পেয়ে যাবেন 100+ পিডিএফের সঙ্গে। এবং এই পিডিএফ যে রয়েছে এগুলো সম্পূর্ণ সিলেবাস কভার করছে। পেপার 1, পেপার 2 এবং এই সবগুলো সিলেবাস আমাদের কভার করা হয়েছে। তো আগে বলেছিলাম এই যে আপনারা আমাদের কোর্সে জয়েন হবেন। তো কোর্সে জয়েন হবেন ক্লিক করে আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিন। প্লে স্টোরে গিয়ে সহজগুরু সার্চ করলে একটা অ্যাপ চলে আসবে। তো এই অ্যাপে আমাদের এই সবগুলো কোর্স লঞ্চ হয়ে গেছে, আপনারা অলরেডি চেক করে নিতে পারেন। নতুবা এই ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকেই এটা ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় হিন্দ। একটি গঠনমূলক শ্রেণীকক্ষে কিংবা অ্যাজ ইন এ কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম নিম্নলিখিতের মধ্যে কোন বিষয়ের উপর জোর দেওয়া জরুরি? কোয়েশ্চেন নম্বর 5। এটাকে দেখুন সামেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্টটা কি? যে অ্যাসেসমেন্টটা সারসংক্ষেপমূলক মূল্যায়ন, মানে যেটা সবের শেষে হয় এজ এ রেজাল্ট, এজ এ জাজমেন্ট। তো তারপরে আমরা আর কোনো গঠনমূলক শ্রেণীকক্ষ করতে পারি না। একক মূল্যায়ন মানে সিঙ্গুলার অ্যাসেসমেন্ট বলে কিছু হয় না। আর মানসম্মত মূল্যায়ন ওটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এটা হচ্ছে না। সুতরাং গঠনমূলক মূল্যায়ন বা ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা হচ্ছে সবচেয়ে ভালো অ্যাসেসমেন্ট। গঠনমূলক মূল্যায়ন, তো গঠনমূলক মূল্যায়ন করার পরে শিশুরা যদি যেখানে তারা বুঝবে না তার পরবর্তীতে রিকভার করার চান্স থাকে, রেমেডি করানোর চান্স থাকে। কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্ট করানোর পর এজ এ রেজাল্ট হিসেবে চলে আসে। যেমন আজকে আপনি মক টেস্ট দিচ্ছেন, আপনি এই যে সিটেট ক্যান্ডিডেট, ধরে নিন আপনি সিটেট অ্যাসপিরেন্ট বা আপনি পরীক্ষা দিতে চলেছেন সিটেট। তো আপনি এখন যেহেতু আমাদের কাছে মক টেস্ট দেবেন বা যেখান থেকে আপনি মক টেস্ট দিচ্ছেন, তার মানে আপনি নিজেকে নিজে অ্যানালাইজ করছেন। তারপর আপনার যে টপিকের সমস্যা রয়েছে, যে টপিকে বুঝতে পারছেন না, আপনি পরবর্তী সময় ওই টপিক নিয়ে আবার কভার করবেন, তাই তো? তো ওই টপিকটা আপনি আবার খুব ভালো করে পড়বেন, মানে আপনি ওই যে আপনি গঠন করছেন, নিজেকে আপনি কনস্ট্রাক্ট করছেন, এক্ষেত্রে আপনাকে সহায়তা করবে। এটা হচ্ছে আপনার গঠনমূলক মূল্যায়ন। কিন্তু আপনি যেহেতু সিটেট একবার যদি দিয়ে দেন, পরীক্ষা সিটেটটা কমপ্লিট হয়ে গেল, তারপর আপনি কি আবার রিকভার করতে পারবেন না। তো এই সামেটিভ অ্যাসেসমেন্ট ইজ এ লাইক সিটেট এক্সাম। আর এই সিটেট এক্সামের জন্য মক টেস্ট ইজ লাইক এ গঠনমূলক মূল্যায়ন। এবার আপনি বলুন, আপনি নিজেকে তৈরি করতে গেলে কী ধরনের মূল্যায়ন আপনি দেবেন? এটা অবশ্যই গঠনমূলক মূল্যায়ন হবে। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 2। হুইচ অফ দ্য ফলোয়িং মেথড ইজ সুইটেবল ফর দ্য পারপাস অফ অ্যাসেসমেন্ট ফর লার্নিং? তো অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে এই যে শেখার মূল্যায়ন মানে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, এটা মাথায় রাখবেন। অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মানে এটা কি? কোয়েশ্চেন নাম্বার 6। বছরে মাত্র একবার পরীক্ষা, সেই ধরনের কোনো কথা না। মানসম্মত পরীক্ষা, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, এটা কখনো হয় না, এটা ক্যান্সেল। শুধুমাত্র অনলি প্যাডাগজিতে যখন দেখব তখন সেটা কাটবো। এই দেখুন, অনলি আমরা দেখলাম, তারপর স্ট্যান্ডার্ডাইজ টেস্ট দেখলাম, এটা কাটলাম। এক্সাম দেখলাম, অনলি দেখলাম, অনেক নেগেটিভ ওয়ার্ড দেখলাম, কাটলাম। তো কারেক্ট আনসার একটাই আমাদের বাঁচল, কোনটা? শিশুদের ধারণাগত অগ্রগতির নিয়মিত ডকুমেন্টেশন। তার ধারণাগত অগ্রগতি, শিশুটা কনসেপ্ট বিষয়ে কতটুকু জানতে পারছে, কতটুকু বুঝতে পারছে, তার একটা নিয়মিত ডকুমেন্টেশন রাখবো। নিয়মিত তাকে আমি পর্যবেক্ষণ করতে যাব, তার ডায়েরি মেনটেন করতে যাব। আজকে শিশুটা কতটুকু পারলো, আগামীকালকে কতটুকু পারছে, এই ব্যাপারগুলো। তো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইজ জেনারেলি ইউজড। তো গঠনমূলক মূল্যায়ন সাধারণত ব্যবহৃত হয়। এটা পেপার 2 এর প্রশ্ন, আর আগেরটা ছিল আমাদের পেপার 1 এর প্রশ্ন। এই দেখুন, সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এই যে 15টা কোয়েশন আজকে নিয়েছি, সবগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশন। গঠনমূলক মূল্যায়ন সাধারণত ব্যবহৃত হয়, এটা পেপার 2 20 ডিসেম্বর 2021 আসা প্রশ্ন। এখানে দেখুন পরীক্ষা দেওয়া আছে, তো পরীক্ষা যখনই দেখবো আমরা এটাকে কেটে দিলাম, এটা আমাদের আনসার হতে
পারে না। এই দেখুন পরীক্ষা গ্রহণ ভাই পরীক্ষা গ্রহণ, এটা কাটলাম। অপশন কি দেওয়া আছে দেখার কোনো দরকার নেই। গঠনমূলক মূল্যায়নে পরীক্ষা হবে না। শিক্ষার্থীর দক্ষতার স্তরের মধ্যে যথাযথ পার্থক্য করা, অর্থাৎ ডিসক্রিমিনেট করা বিটুইন এবিলিটি লেভেল অফ, অর্থাৎ একজন স্টুডেন্ট ভালো পারছে আর একজনে খারাপ পারছে, তো দুইজন ছাত্রের মধ্যে যে কম পারছে এবং বেশি পারছে তাদের মধ্যে পার্থক্য তৈরি করে দেব না, এটা ক্যান্সেল। তো তিনটা অপশন আমরা এলিমিনেশন মেথডে করলাম। তো অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। অটোমেটিক্যালি আমরা কারেক্ট আনসার হতেই হবে, কারণ তিনটে তো কাটলাম। তো এবার দেখি গঠনমূলক মূল্যায়ন সাধারণত ব্যবহৃত হয় কিসের জন্য? শিক্ষকদের আরও ভালোভাবে পরিকল্পনা করতে এবং শিক্ষার্থীদের সহায়ক ও মূল্যায়নমূলক প্রতিক্রিয়া প্রদান করতে সহায়তা করে। ক্লিয়ার? তিনটা অপশন কাটলাম, তার মানে অটোমেটিক্যালি একটা আনসার কারেক্ট হবে। টু এনশিওর ফোকাস অন অ্যাসেসমেন্ট ফর লার্নিং, মানে শিক্ষার মূল্যায়ন বা শিখনের জন্য মূল্যায়ন, এর পরিবর্তে শিক্ষার জন্য মূল্যায়ন, এর উপর জোর দেওয়ার জন্য নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে অ্যাসেসমেন্ট অফ সামেটিভ অ্যাসেসমেন্ট। তো সামেটিভ অ্যাসেসমেন্টে জোর না দিয়ে আমরা ফরমেটিভ অ্যাসেসমেন্টে জোর দেই। এই যে ফরমেটিভ অ্যাসেসমেন্টে জোর দেই যে তার জন্য নিচের কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। সামেটিভ অ্যাসেসমেন্টে জোর দেওয়ার দরকার নেই, আমরা সবসময় ফরমেটিভ অ্যাসেসমেন্টে জোর দেই সামেটিভ অ্যাসেসমেন্ট তার চেয়ে। তো এর মধ্যে কী কী জিনিস ইনক্লুড থাকতে লাগে? কোয়েশ্চন নাম্বার 8, সেলফ অ্যাসেসমেন্ট, যেটা বলেছিলাম আপনাদের মক টেস্ট যদি ভালো হয় আপনি আরামসে প্রিপারেশন ভালো করতে পারবেন। সহকর্মীদের মূল্যায়ন পিয়ার অ্যাসেসমেন্ট দরকার আছে, পরিমাণগত প্রতিক্রিয়া দরকার আছে, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কখনো তুলনা হয় না। তো শিক্ষার্থীদের মধ্যে যখন কখনো তুলনা হয় না, তার মানে অপশন নাম্বার 4 আমাদের হচ্ছে না। তো এই অপশন নাম্বার ডিতে 4 আছে, সিতে 4 আছে, এতে 4 আছে। তো তিনটার মধ্যে 4 আছে, তিনটা কাটলাম, তার মানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। 1 2 3 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে? তো অ্যাসেসমেন্ট অফ লার্নিংয়ে আমরা কি করতে পারবো? অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ে আমরা কি করতে পারবো? আমরা সেলফ অ্যাসেসমেন্ট করতে পারবো, পিয়ার অ্যাসেসমেন্ট করতে পারবো, আর কোয়ান্টিটেটিভ ফিডব্যাক আমরা নিতে পারবো। এবার কোয়েশ্চেন নাম্বার 9, অ্যাসেসমেন্ট ফর লার্নিং ইনক্লুড, একই ব্যাপার। এই যে শেখার জন্য মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ে কী কী জিনিস আমাদের ইনক্লুড রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 9, শিক্ষণের আগে, সময় এবং পরে মূল্যায়ন। তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট বা লার্নিং অ্যাসেসমেন্ট ফর লার্নিং বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট, এটা কিন্তু একই জিনিস। তো অ্যাসেসমেন্টটা বিফোর হয়, ডিউরিং হয়, আফটার দ্য টিচিং লার্নিং, সবসময় সেটা হয়। আমরা সেলফ অ্যাসেসমেন্ট করতে পারি, ফর্মাল অ্যাজ ওয়েল অ্যাজ ইনফর্মাল প্রসিজিওর, এটা হবে। আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক দুভাবে করা যায়। স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হয় যাতে করে তারা এবং আপকামিং যে শিক্ষণ প্রক্রিয়া আরও যাতে ভালো করতে পারি তার জন্য আমরা শিশুদের কাছ থেকে ফিডব্যাক নেই, যে তোমরা কতটুকু বুঝলে, কেমন করে বুঝলে, তখন আমি বুঝতে পারবো কতটুকু শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। এটা যদি বুঝতে পারি তাহলে আমি বুঝে নেব যে আর কী করে তাকে আমি ভালো করে বুঝাতে পারি। তো এখানে দেখুন 4টাই শুদ্ধ, সুতরাং ডি ইজ দ্য রাইট আনসার। 1 2 3 4, এটা পেপার 1-এর প্রশ্ন, 30 ডিসেম্বর 2021। বহুত বেহতরিন সওয়াল है दोस्तों। কোয়েশ্চন নাম্বার 10, একজন ছাত্রী মনে করে যে সে পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারবে না এবং সে কখনোই তার কর্মক্ষমতা উন্নত করতে পারবে না। এই ক্ষমতা সম্পর্কে তার এই ধরনের বিশ্বাসটা কেন হয়েছে? একজন ছাত্রী মনে করছে যে সে পরীক্ষায় কখনো সাফল্য অর্জন করতে পারবে না, সে কখনোই তার কর্মদক্ষতা ভালো করতে পারবে না। এই যে তার কর্মদক্ষতা বা তার ক্ষমতা সম্পর্কে তার যে একটা মানে ভ্রান্ত ধারণা বলতে পারি, তো এই ধারণার তার মধ্যে যে বিশ্বাস, সেটা কেন হয়েছে? কোয়েশ্চন নাম্বার 10, শিক্ষার্থীদের শেখার প্রেরণা বৃদ্ধি করে, শিক্ষার্থীদের প্রেরণাকে কোনোভাবেই প্রভাবিত করে না, শিক্ষার্থীকে কাজ ছেড়ে দেওয়ার এবং শেখার অসহায়ত্ব অনুভব করার অনুমতি দেয়। এটা কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। মেক্স দ্য স্টুডেন্টস ফিল এ সেন্স অফ গিভিং আপ অন দ্য টাস্ক অ্যান্ড এক্সপিরিয়েন্সিং লার্ন হেল্পলেসনেস, অর্থাৎ সে আর কোনো ধরনের পারছে না, যতই চেষ্টা করছে সে শিক্ষার্থীকে কাজ থেকে ছেড়ে দেওয়ার জন্য তাকে তার মন বলছে যে তুমি কাজ ছেড়ে দাও, তোমার দ্বারা হবে না। তো এই ক্ষেত্রে শিক্ষকের উচিত কি? এই ক্ষেত্রে শিক্ষকের উচিত হচ্ছে তাকে মোটিভেট করে ধরে রাখা। এটা পেপার 1 31 ডিসেম্বর 2021 আসা প্রশ্ন। এবার অ্যাজারশন এবং রিজন থেকে একটা প্রশ্ন। কোয়েশ্চন নাম্বার 11,
শিক্ষকদের শিশুদের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের মূল্যায়ন সরঞ্জাম এবং কৌশল ব্যবহার করা উচিত। অর্থাৎ শিশুরা কোন জিনিসটা শিখতে পারছে, কোনটা বুঝতে পারছে না পারছে, এই জিনিসটা মূল্যায়ন করার জন্য শিক্ষকদের কাছে মূল্যায়ন সরঞ্জাম বা কৌশল থাকা দরকার। যেমন বিভিন্ন ধরনের মূল্যায়ন কৌশল রয়েছে, সরঞ্জাম রয়েছে, টুলস রয়েছে। এই টুলস বা টেকনিক শিক্ষকদের অ্যাপ্লাই করা উচিত, এটা কারেক্ট। তার কারণ কোনো একক মূল্যায়ন সরঞ্জাম বিকাশের বিভিন্ন ক্ষেত্রে শিশুর অগ্রগতি এবং শেখার বিষয়ে তথ্য প্রদান করতে সক্ষম নয়, এটাও কারণ কি? কারণ দেখুন, এক ধরনের মূল্যায়ন যদি হয় বা এক ধরনের টেকনিক যদি হয়, তো এক টেকনিকে আমি কিন্তু 10 জন ছাত্রকে বিচার করতে পারবো না। 10 জন ছাত্রকে বিচার করতে গেলে আমার 10টা টেকনিক জানতে হবে। এক টেকনিকে যদি আমি 10 জনকে বিচার করি, তাহলে কোথাও না কোথাও আমার ভুল হবে। তাই এখানে এই কথা বলা হয়েছে যে কোনোমাত্র একক সরঞ্জাম দিয়ে বা একটি মাত্র টেকনিক দিয়ে বা এক ধরনের সরঞ্জাম দিয়ে বিকাশের সব অগ্রগতি বা শেখার সব জিনিস আমি প্রদান করা আমার পক্ষে সম্ভব নয়। সুতরাং এখানে অপশন নম্বর 1 ইজ দ্য রাইট আনসার। এ এবং আর দুটোই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এটা 100% উপযুক্ত জায়গায় উপযুক্ত ওষুধ মেডিসিন দিয়েছে ভাই। শিক্ষার্থীদের একটি সংগ্রহ যা তাদের কর্মক্ষমতার রেকর্ড রাখার জন্য বিভিন্ন ধরনের কাজ করে, তাকে কি বলা হয়? শিক্ষার্থীদের একটা সংগ্রহ থাকে। এ কালেকশন অফ স্টুডেন্টস ওয়ার্ক অন এ ভ্যারাইটি অফ টাস্কস throughout the meant for keeping a record of their performance is known as। শিক্ষার্থীরা যে সমস্ত কাজ করে, এই কাজের একটা রেকর্ড শিক্ষক মশাই রেখে দেন। তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পোর্টফোলিও। একটা ফাইলে তিনি রেখে দেন, এটাকে বলা হয় পোর্টফোলিও। শিক্ষার্থীদের যত কাজ আছে সব কাজটা তিনি যখন একটা ফাইলে রাখেন, তখন সেটাকে আমরা পোর্টফোলিও বলি। শিশুদের শেখার মূল্যায়নের জন্য অর্থাৎ অ্যাসেসমেন্ট করার জন্য একজন শিক্ষকের নিম্নলিখিত কোন সরঞ্জামগুলি ব্যবহার করা উচিত? তো এটারও কারেক্ট আনসার সেম হবে। যেহেতু এখানে পোর্টফোলিও আছে, সুতরাং এটা হবে পোর্টফোলিও। তো এখানে মূল্যায়নের সরঞ্জাম হিসাবে আমরা একটাই দেখতে পাচ্ছি, পোর্টফোলিও ইজ দ্য রাইট আনসার। মূল্যায়নের মূল লক্ষ্য হওয়া উচিত। মূল্যায়নের মূল লক্ষ্যটা কী হওয়া উচিত? এটা পেপার 1 17 জানুয়ারি 2022 দেখতে পাচ্ছি আমরা। মূল্যায়নের মূল লক্ষ্য বা অ্যাসেসমেন্টের মূল লক্ষ্য কী? সকল শিক্ষার্থী কি করতে পারে না তা প্রতিফলিত করা ও শিশুদের অন্যদের তুলনায় তাদের কর্মদক্ষতা নির্দিষ্ট করে। কখনো কারোর সঙ্গে আমরা কারোকে তুলনা করি না। আদর্শিক বিভাগের সমতল করা, এটা কখনো তাকে আমরা লেবেলিং করতে পারি না, এটা ক্যান্সেল। রিফ্লেক্ট করবে যে শিক্ষার্থীরা করতে পারে না, সেটা কেন ব্যাপার? শিক্ষার্থীরা কাজ করতে পারে না, রিফ্লেক্ট করবে যে তারা কিছু পারে না, এটা ভুল। তো এটা কারেক্ট আনসার হবে শিক্ষার্থী কি এবং কিভাবে শিখছে তার বিশদ বিবরণ দেওয়া। এটা হচ্ছে মূল্যায়নের মূল লক্ষ্য, যে আমি কি করে পড়ালে, কি করে বোঝালে শিক্ষার্থীরা বুঝবে, শিক্ষার্থীরা কি এবং কিভাবে শিখছে তার বিশদ বর্ণনা দেওয়া। এটা হচ্ছে মূল্যায়নের মূল লক্ষ্য। এবার একদম শেষ প্রশ্ন, অ্যাসেসমেন্ট অফ লার্নিং। তো শিশুদের মূল্যায়ন মানে কি? অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট অফ চিলড্রেন। শিশুদের আমরা মূল্যায়নটা কেন করি? এটা পেপার 2তে প্রশ্ন 10 জানুয়ারি 2022 আসে যেটা প্রশ্ন, এটা দেখি। শুধুমাত্র অনলি রয়েছে, এটা কাটুন, আর কোথাও কি আছে দেখবো না। শিশুদের তুলনা করা, আর কিছু দেখার দোকানে কাটবো, এটা হবেই না কখনো। এবার আবার দেখুন, শুধুমাত্র আছে, কাটবো। শুধুমাত্র থাকলে হবে না, তুলনা থাকলে হবে না, মুখস্থ করা থাকলে হবে না, কণ্ঠস্থ করা থাকলে হবে না। এই ধরনের কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলেই আপনি কারেক্ট আনসার করবেন। তো 3টা অপশন কাটলাম, আলটিমেটলি অপশন নম্বর 4 ইজ দ্য রাইট আনসার। শিশুর কী কী দক্ষতা রয়েছে এবং তার কী কী শেখার দক্ষতা অর্জন করার সম্ভাবনা রয়েছে তা শনাক্ত করাকে বলা হয় শিশুদের মূল্যায়ন। তো এই ছিল আজকে টোটাল এই 15টা প্রশ্ন, সম্পূর্ণ আনসার কি এই সবগুলো আমরা আমাদের সহজগুরু অ্যাপে অলরেডি আপলোড করে দিয়ে দেবো পিডিএফ। তো আপনারা এখান থেকে গিয়ে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো পরবর্তী সময় এই ধরনের আরও ক্লাস আপনারা দেখতে পাবেন। তো এই পর্যন্তই আজকে রাখছি, পরবর্তী ক্লাসে অন্য টপিক নিয়ে কথা বলবো। ধন্যবাদ, জয় হিন্দ।